ধরে মমতা ব্যানার্জিকে আমরা চিনি, উনি একটা জিনিস বুঝতে পেরেছেন कि উনি নিজের কাছে লোক না থাকলে, উনি নিজের বাড়ি লোক না থাকলে যে কোনো লোককে বলির পাঠা উনি করে দিতেন। কিন্তু নিশ্চিতভাবে এই ঘটনার সঙ্গে কোনো না কোনো উনার পার্সোনাল লোকটা জড়িত আছে। কেউ সন্দীপ ঘোষের কথা বলছে, কেউ অসীম দাসের কথা বলছে। ভয় পেয়ে নিজে ভুলটা একটা একটা করে যাচ্ছেন। আমাকে একজন মানুষ বলছিলেন তার কপালে 7.5 শুরু হয়ে গেছে। এই 7.5 শুরু হয়ে গেছে কি করে হবে দেখুন, আপনাকে বলছি। উনি প্রথমে সন্দীপ ঘোষকে বাঁচাবার চেষ্টা করে বিফল হলেন হাইকোর্ট। এই সুমোটো মামলা নেওয়ার পিছনে একটা বড় রহস্য আছে। ওই রহস্যটা হলো কপিল সিব্বল। একদিনের মধ্যে 10 কোটি টাকা খরচ করে মমতা ব্যানার্জি 21 জন বড় বড় লয়ারকে রাখছেন। এই কপিল সিব্বলটাকে আজকে যদি বিগত ইতিহাস দেখবেন, যতগুলো মামলা মাননীয় চিফ জাস্টিস বা সুপ্রিম কোর্টে গেছে পশ্চিমবাংলা, বা চাকরি নিয়ে হোক, 6.5 আপনার যারা চাকরি নিয়ে লড়াই করছেন, ডিএ নিয়ে লড়াই করছেন, ভাইপো ব্যানার্জি কয়লা ব্যানার্জিকে বাঁচাবার জন্য যে কোর্টের মামলাগুলো আছে, সবটাকে সুপ্রিম কোর্ট একটা কায়দা করে ঝুলিয়ে রাখছে। কে এই রহস্যের পিছনে কে আছে? কারা এই লোকটাকে বাঁচাচ্ছে? আর মানুষের মধ্যে একটা বিভ্রান্তমূলক কথা উনি ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন নিজের লোককে মাধ্যমে। বা আপনারা জানেন, যখনই পশ্চিমবাংলায় মানুষ যখন সবাই জানে, সবাই বুঝে মানুষ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, কিন্তু হঠাৎ যখন ভোট হচ্ছে তখন দেখবেন এই কিছু লোক যারা সকল নিজেকে বামপন্থী বলে, তারা নো ভোট টু বিজেপি করে ভোটগুলোকে ভাগ করে দেয়। এখন দেখবেন হঠাৎ 27 তারিখের যখন নবান্ন অভিযান হয়েছিল, আমাদের পশ্চিমবাংলার ছাত্ররা আন্দোলন করেছিল, আমরা সমর্থন করেছিলাম। সিপিএম তার বিরোধিতা করেছিল। সিপিএম বিরোধিতা করে ব্যাকফুটে চলে গেছিল। নবান্ন আন্দোলনটাকে ব্যাপকভাবে মানুষের সাড়া পেয়েছিল। মমতা ব্যানার্জি সেদিন ভয় পেয়েছিলেন। রাস্তায় গার্ডার ওই কন্টেনার রেখে দেওয়া হয়েছিল, হাজার হাজার পুলিশকে ওখানে ব্যবস্থা করা হয়েছিল। একজনও ছাত্র সমাজের লোকেরা ওই কন্টেনারের বা ওই গার্ডওয়ালের আগে সামনে অবধি পৌঁছতে পারেনি, তার আগে টিয়ার গ্যাস শুরু হয়ে গেছে। প্রায় 280 জনের উপরে গ্রেফতার হয়েছিল লোকগুলো। কিন্তু আপনি দেখুন, সিপিএম যখন আন্দোলন করছে, এই লালবাজারে আন্দোলন, সিপিএম এর বয়স্ক লোকেরা ওই গার্ডারের উপরে উঠে যাচ্ছে লাল ঝান্ডা নিয়ে, তাকে কিন্তু একটা লাঠিও চলছে না, একজন তার পাশে কেউ দাঁড়াচ্ছে না, তাকে কেউ তাড়াচ্ছে না। কেন? মমতা ব্যানার্জি কোনো আন্দোলন, যে আন্দোলনটা উনার বিরুদ্ধে হচ্ছে তাকে ভেঙে দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। হঠাৎ দেখবেন একদিন উনি বললেন, আমি বদলা নেই, বদল চেয়েছিলাম, কিন্তু বদল চেয়ে আমি ফোঁস মারতে তো বারণ করিনি। পরের দিন থেকে শুরু হলো তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা বলতে শুরু করলো টাং ভেঙে দেব, কেউ বলছে মাথা ভেঙে দেব, কেউ বলছে বুঝে নেব। নৈহাটিতে একটা সামাজিক সংগঠনের আন্দোলন হলো, মহিলাদেরকে ফেলে পেটানো হলো। ওখানকার পুলিশ কমিশনার কি বলছে? ওখানকার পুলিশ কমিশনার বলছে না, ওখানে সব বিজেপি লোকেরা সামিল হয়ে পুলিশের উপরে হামলা করেছে। মমতা ব্যানার্জি ফোর্স দিতে শুরু করেছেন। আজকে একটা লম্পট হুমায়ুন কবির আছে, ও ভরতপুর ওখানকার কে এমএলএ আছে, ও মাঝে মাঝে বলে হিন্দুদেরকে গঙ্গায় ভাসিয়ে দেব, অমুককে গঙ্গা ভাসিয়ে দেব। কোনোদিন
সঠিকভাবে হিন্দুদের পাল্লায় পড়লে তুই বুঝতে পারবি কি তুই কত লোকে গঙ্গায় ভাসাচ্ছিস আর কত লোক কতকে ভাসিয়ে দেবে। সময় আসতে দে, যেদিন যেদিন পাল্লায় পড়বি সেদিন তুই বুঝতে পারবি। তো এরকম মার্কেটে উনি ছেড়ে দিয়েছেন। এবার দেখুন আপনারা, মমতা ব্যানার্জি 7 দিন এই কাল 2 দিন আগে কি বললেন, আমাকে তো 7 দিন আগে বিনীত গোয়েল বলেছিল কি আমি ছেড়ে দিচ্ছি। দিদি আপনি ভুল, আবার একটা মিথ্যা কথা বলেছেন। আপনি বলেছিলেন বিনীত গোয়েলকে কি তুমি রিজাইন করে দাও, তুমি ছেড়ে দাও। বিনীত গোয়েল বলল পাপ করালেন আমাকে দিয়ে, এখন বলছেন আমি ছেড়ে দেব, রিজাইন করে দেব। আপনি আমাকে তাড়িয়ে দিয়ে দেখান। আমি কিন্তু পঞ্চনন্দা নয়, আমাকে তাড়িয়ে দিয়ে আপনি দেখান তো। মমতা ব্যানার্জি চুপ করে গেলেন। আজকে একটা অক্সিজেন পেয়েছিলেন 21 মিনিট উপরে কপিল সিব্বলকে টাইম দিয়েছিল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। 21 মিনিট সে একা কথা বলে যাচ্ছেন। সে কপিল সিব্বলের কথা 21 মিনিট বলার পরে মমতা ব্যানার্জি অক্সিজেন পেলেন। কি 27 জন না 23 জন মারা গেছে। ডক্টর ভাইরা বলে দিল পরের দিন এই মাসে বিগত বছর কত লোক মারা গেছিল। আর যদি জুনিয়র ডাক্তাররাই যদি হসপিটাল চালায় তাহলে দিদিমণি কল্যাণী থেকে সিটি স্ক্যান করাবার জন্য কলকাতা আসতে হয় কেন? আপনি সমস্ত হসপিটালকে সুপার স্পেশালিস্ট হসপিটালের নাম দিয়েছেন। সিপিএম জামানা আগে থেকে, কংগ্রেস জামানায়, সিপিএম জামানায় হয়তো কতগুলো হসপিটাল তৈরি হয়েছিল বা কংগ্রেস জামানায় হয়েছিল। আপনি কি করলেন? সুপার স্পেশালিস্ট করার জন্য তার উপরে রং লাগালেন, নীল সাদা রং লাগিয়ে আপনি তাকে সুপার স্পেশালিস্ট হসপিটাল বানিয়ে দিলেন। কিন্তু দিদিমণি আপনি মিথ্যা কথা বলে নিজের ভোটের সময় যখন নন্দীগ্রামে আপনি দেখছিলেন কি আপনি হারতে পারেন, তখন আপনি একটা নাটক করলেন। আপনার পায়ে নাকি পা ভেঙে দিয়েছে শুভেন্দু অধিকারী লোকেরা, ওখানে একটা আপনার পিছনে ষড়যন্ত্র হয়েছিল। আপনি পা ভাঙা অবস্থাতে একটা সুপার হসপিটালে আপনার ট্রিটমেন্ট হতে পারলো না, আপনি সরাসরি এসএসকেএমে চলে এলেন। আপনি নিজে বলছেন বাংলায় নাকি সব হসপিটালকে আমি সুপার স্পেশালিস্ট হসপিটাল বানিয়ে দিয়েছি। আজকে ডক্টররা আপনার মুখোশটা খুলে দিয়েছে। কিন্তু মমতা ব্যানার্জি এখনো বলছি উনি যে কোনো প্রকারে এই আন্দোলনকে ভেঙে দেওয়ার চেষ্টা করছেন। আজকে আমি আহ্বান করব, অনেক আইএস আইপিএসরা আছেন, আপনারাও জানেন যে আইএসরা মমতা ব্যানার্জি গুড বুকে আছে, তারা কোটি কোটি টাকা লুটপাট করে খেয়েছে। এই করোনা সময় রাজীব সিনহা তখন চিফ সেক্রেটারি ছিল, মমতা ব্যানার্জির আত্মীয়দেরকে সে বিনা টেন্ডারে পারচেজ করার অধিকার দিয়েছিল। প্রায় 2350 কোটি টাকা পারচেজিং হয়েছিল। মাত্র সেখানে 150 কোটি থেকে 200 কোটি টাকা বা 200 কোটি টাকার উপরে পারচেজিং হয়েছিল। আপনার এই চিফ সেক্রেটারি পরে তাকে আপনি বানিয়েছিলেন কি স্টেট ইলেকশন কমিশন। সে কিভাবে পৌরসভা ভোটগুলো, পঞ্চায়েত ভোটগুলোকে লুট করিয়েছিল। মমতা ব্যানার্জি আপনাকে যারা চিনে না তারাও চিনে। আজকে আপনি এই আন্দোলনটাকে ভেঙে দেওয়ার শুরু করেছেন চেষ্টা। আপনি কোন ডাক্তার নিজের পকেটের লোককে আপনি পাঠাচ্ছেন জুনিয়র ডাক্তারদের কাছে। আপনি নিজের কিছু পেটুয়া লোককে দিয়ে মানুষকে ধমকাচ্ছেন, বলছেন বুঝে নেব। থানার দরোগারা নেমে পড়েছে মাঠে, লোককে ধমকাচ্ছে, আন্দোলন করতে গেলে অ্যারেস্ট করে দেব, মিথ্যা কেস দিয়ে দেব, জেলে ঢুকিয়ে দেব, এনডিপিএস দিয়ে দেব। কিন্তু একটা জিনিস আছে দিদিমণি, আপনি যে কাজগুলো করছেন, আপনি অনেক আইএস আইপিএসদেরকে রিটায়ারমেন্ট হওয়ার পরেও তাদেরকে আপনি চাকরিতে রেখেছেন, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে তাদেরকে রেখেছেন। আজকে তাদেরও বাড়ির মহিলারা, তাদের মধ্যে অনেকে তাদের বাড়ির মহিলারা এই জাস্টিস ফর আরজিকরে যখন মিছিলে বেরোচ্ছে, পরের দিন তার সিকিউরিটি তুলে নিচ্ছেন। আপনি কি ভাবছেন বাংলার মানুষ আপনাকে ছেড়ে দেবে? এই বাংলার মানুষকে আপনি মিথ্যা কথা বলে এসেছিলেন, বাংলার মেয়েকে চাই।
আজকে সব থেকে যদি অসুরক্ষিত কেউ আছে পশ্চিমবাংলা, বাংলার মেয়েরাই অসুরক্ষিত আছে। আর অসুরক্ষিতকে সুরক্ষিত করার জন্য আপনি কোনো চেষ্টা না করে আপনি তাকে ধমকাচ্ছেন, চমকাচ্ছেন, যাতে কোনো রকম কোনো আন্দোলন না হতে পারে। আপনার দিদি বুঝে নেওয়া উচিত, একজন মা আন্দোলনে যাচ্ছে, তার একটা ছোট বাচ্চা 7 বছর 8 বছরের বাচ্চাও জাস্টিস ফর আরজিকর বলছে। তার মানে শুধু এই জেনারেশন নয়, আগামী জেনারেশনও কিন্তু আপনার ব্যাপারটা জেনে গেছে, আগামী জেনারেশনও আপনার ব্যাপারটা বুঝে গেছে। আপনার সময় শেষ হয়ে এসছে। আপনি আপনার ভাইপো হাজার হাজার কোটি টাকা এখান থেকে নিয়ে, ব্যাংকক থেকে নিয়ে, সিঙ্গাপুর থেকে নিয়ে, দুবাই আর ভানুতুয়াতে টাকা পাঠিয়ে দিয়েছেন। আপনি হয়তো ভাবছেন আপনাকে ধরবে না, মাঝে মাঝে মার্কেটে হাওয়া ছেড়ে দেন নাকি সেটিং আছে, বিজেপির সঙ্গে সেটিং হয়ে গেছে, তৃণমূলের লোকেরা আর সিপিএম এর লোকেরা ছেড়ে দেয় মার্কেটে, নাকি পুরোপুরি সেটিং আছে, সব বেঁচে যাবে। মূর্খে স্বর্গে বাস করছেন। একটা একটা টাকা আপনার যে মন্ত্রীগুলো ধরা পড়েছে, তারা কি, তাদের কাছে আর টাকা বাঁচবে? জ্যোতিপ্রিয়া মল্লিক তো বুঝতে পারছেন, বা কৃষ্ণমন্ডলও বুঝতে পারছেন, বা আর যারা ধরা পড়েছেন তারাও বুঝতে পারছেন। দিলীপ দা একটা কথা বলেছিলেন জীবন সাহার ব্যাপারে, জীবন সাহা এমএলএ, জীবন সাহা আর একটা কাউন্সিলরও আছে, যে জীবন সাহা ওখানকার সব পুকুর ভরাট করে বিক্রি করে দিয়েছে। ওরা ভাবছে ওদের ওর উপরে ইডি নোটিশ এসেছিল, এরা ভাবে কি সবটা ঠিক হয়ে যাবে, দিদিমণি সব ঠিক করে দেবেন। এই মাঝে মাঝে দেখে তো মানুষ কি, আরে বাবা সুপ্রিম কোর্টেও দিদি খুব চলছে। আরে সুপ্রিম কোর্টের কেন, যে কোর্টে যান, মানুষের কোর্টে যান। আপনার কোনো জায়গা, আমার ছোট ভাই এসছে কাস্তব, সেদিন ফাটিয়ে দিয়েছিল ওখানে সুপ্রিম কোর্টে। আমি যে কথাটা বলছিলাম, আপনি মাঝে মাঝে বিভ্রান্ত করার জন্য আপনার লোকেরা এই মার্কেটে এটা ছেড়ে দেয়। কিন্তু মার্কেটে অনেকে বলে এর আইনমন্ত্রী মলয় ঘটক 14 বার ইডি ডেকেছে, কেন অ্যারেস্ট হয়নি? ঘাবড়াবার কিছু নেই, সব হিসাব নিকাশ হচ্ছে। ইডি বা সিবিআই আপনার বড়তলা থানার ওসি আর এই হেয়ার স্ট্রিট থানার ওসি নয়, ওখানে প্রত্যেকটা ব্যাপারে হিসাব নিকাশ হবে। আর নিশ্চিত থাকুন, যাদেরকে তারা ধরেছে তাদের সব সম্পত্তি কুড়োক হবে। আমাদের ভাইপো ব্যানার্জি মাঝে মাঝে বলেন না কি, আমি গলায় দড়ি দিয়ে দেব, ফাঁসি দিয়ে দেব যদি আমি চোর হই। আর এর থেকে বড় প্রমাণ কি আছে কি আপনি কত বড় চোর আছেন? আপনার প্রায় 40 কোটি টাকার প্রপার্টি জব্দ হয়েছে, আপনি কোর্টে বা থানা একটা ডায়েরিও করেননি। এর থেকে বড় আর কি প্রমাণ হবে? আপনি আপনার পরিবারের লোকেরা পশ্চিম বাংলা মানুষকে সেন্টিমেন্ট নিয়ে খেলে আপনি বাংলায় ক্ষমতায় চলছেন, আগামী দিন কিন্তু ক্ষমতায় থাকবেন না। নিশ্চয়ই অনেকে আলোচনা করবে কালকে কি পশ্চিম বাংলা ভারতীয় জনতা পার্টি মঞ্চে থেকে রাজনৈতিক প্রচার করছে। নিশ্চয়ই আমি একটা রাজনৈতিক দলে হিসেবে রাজনৈতিক কথা বলবো, কিন্তু আমার যে রাজনৈতিক কথা আছে সেখানে কোনো ভুল আছে? মমতা ব্যানার্জি, এই মমতা ব্যানার্জি যখন হেরেছিলেন যাদবপুরে, তারপরে ইলেকশনে যখন ফার্স্ট দাঁড়িয়েছিলেন ইলেকশনে সাউথ কলকাতা থেকে, তখন সিপিএম এর ভয়ে কাউন্টিং হলে লোক ইনার ঢুকছিল না। তখন আমি অর্জুন সিং বলছি, দায়িত্ব নিয়ে মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করবেন, আমাকে ফোন করে বলেছিলেন কি অর্জুন এখানে আসো, আমাদের কাউন্টিং করতে দেবে না সিপিএম, আমি জিতে যাব কিন্তু আমার কাউন্টিং করতে দেবে না। সেই মমতা ব্যানার্জি আজকে কি করছেন? বাংলার মানুষের আবেগ নিয়ে খেলেছেন। বাংলার মেয়েদের উপরে যে অত্যাচার হচ্ছে, তার লোকেরা অত্যাচার করছে। আজকে জাস্টিসরা যারা ন্যায় বিচার করবেন তাদেরকে ধমকানো হচ্ছে। পিপিরা যেভাবে ধমকায় একটা এসিজিএম কে বা এডিজি কে, আপনি ভাবতেই পারবেন না। একটা তৃণমূলের পেতি উকিল, যার সকাল থেকে বিকালে তার বহনই হয় না, সে এসিজিএম কে চমকায়, সেটাও আমাদের দেখতে হচ্ছে। এটা কি বাংলার মানুষ বরদাস্ত করবে? বাংলার মানুষ এটা কোনোদিন ক্ষমা করবে না। সময় যতদিন আপনার চলছে,
কিন্তু সময়টা পাল্টেছে। আজকে লক্ষ লক্ষ মায়েরা দিদিরা যাদেরকে আপনি বলতেন আরে দিদি 1000 টাকা দিচ্ছে ভোট দেবে না, আজকে তারাও বলছে তোর বাপের টাকা, টাকাও নেব তোকে ভোটও দেবে না। এই সময়টাও এসে গেছে, এই সময় এই কথাগুলো মানুষ আর বলতে শুরু করেছে। তাই আপনি ভাববেন না কি 1000 টাকাকে 1200 টাকা 1500 টাকা করে আপনি ক্ষমতায় থেকে যাবেন। আপনি মূর্খের স্বর্গে বাস করছেন। আপনি 1000 টাকাকে 5000 করলেও আপনার এবার আপনাকে মানুষ মহিলারা ভোট দেবে না। বাংলায় আপনি ভেবেছেন কি 30% মুসলিমদের ভোট নিয়ে আমি ক্ষমতায় থাকবো, বাদ বাকি 10% ভোট এমনি পেয়ে যাব। এই বাংলার মুসলিমরাও আপনি ভেবেছেন কি আপনাকে সঙ্গে থাকবে। আরে মমতা ব্যানার্জি ইউজ অ্যান্ড থ্রো মানে হলো মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি বাংলাকে কোন জায়গা নিয়ে যাচ্ছে? 9টা পশ্চিম বাংলার জেলা প্রায় ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকা চেঞ্জ হচ্ছে। মমতা ব্যানার্জি যদি ক্ষমতায় থাকে, আমি পশ্চিম বাংলা বাঙালি সমাজকে বলছি এই দিন দূরে নেই যে বাংলাদেশে পতাকা ওখানে উড়বে আর মমতা ব্যানার্জি বলবেন কি আমি তাকে সমর্থন করছি, এরা বাংলাদেশেরই লোক আছে। এই সময় আসছে, আপনাদেরকে ভাবতে হবে যারা পশ্চিম বাংলায় বসবাস করছেন। আজকে 9টা জেলা প্রায় শূন্য করে দিয়েছে। আজকে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। নিশিকান্ত দুবে আমাদের একজন বিজেপি সাংসদ বলেছিল কি বিহারের 4টে জেলা পুরো ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। আমি বলছি শুধু বিহারে নয়, পশ্চিম বাংলাও 9টা জেলার ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। আর যে শাসক এখন বাংলাদেশে বসেছে সেই শাসকের একটাই কাজ, তারা রবীন্দ্রনাথ ট্যাগরকে গালাগালি করছে। তারা রাষ্ট্রীয় তাদের যে ন্যাশনাল সং ছিল তাকে চেঞ্জ করার কথা বলছে। তারা সেই সময় আগামী দিন কি হতে চলছে আপনারা লক্ষ্য রাখবেন। তৈরি থাকুন। পশ্চিম বাংলা যদি এই মমতা ব্যানার্জি শাসনকে না শেষ করেন, পশ্চিম বাংলা মানুষ কিন্তু থাকতে পারবে না। মমতা ব্যানার্জি এক একটা মানুষ মরবে আর তার উপরে তার রাজনীতি চলবে, এই করে উনি পশ্চিম বাংলা ক্ষমতা থাকতে চাইছেন। তাই জাস্টিস ফর আরজিকর স্লোগান থাকবে, দফা 1 দাবি 1, মমতা ব্যানার্জি পদত্যাগ, এই আমাদের দাবি থাকবে। কিন্তু আমি জানি মমতা ব্যানার্জি পদত্যাগ করবেন না, উনি দেহত্যাগ করবেন, নাহলে আমাদের ঠেলে বের করতে হবে ওখান থেকে 14 তলা থেকে। উনি পদত্যাগ করবেন না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।